আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখতে পাচ্ছ প্রশ্নটি, প্রশ্ন নাম্বার 5। একটি সরল সমীকরণ জোট x + y = 10 কি আছে বলতো? এই যে x + y = 10 এটা একটা সমীকরণ, আর এখানে হচ্ছে আরেকটা সমীকরণ, যে এক জোড়া সমীকরণ, তাই সমীকরণ জোট। আর 3x - 2y = 0, তাহলে সরল সমীকরণ জোট সামঞ্জস্য কিনা তা যাচাই করো। এইটা যে যাচাই আমি করব, প্রথম কোশ্চেন যাচাই করার জন্য আমাকে কি করতে হবে বলতো? এই x এর যে সহগ আছে তার যে সহগ, মানে x এর যে সহগ, x এখানে আছে x আর এখানে আছে x, দুইটারই সহগ আছে, এটা সহগ হচ্ছে 3 আর এটা সহগ হচ্ছে 1। এই সহগের আমি অনুপাত বের করব। একই রকম ভাবে y এর সহগের অনুপাত বের করব। y এর সহগ এখানে 1, এখানে হচ্ছে -2। তারপর ধ্রুবপদের অনুপাত বের করব। যদি এই অনুপাতগুলোর মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করতে পারি, সমান অথবা সমান না, তার উপর ভিত্তি করে আমি বলতে পারবো এটা সামঞ্জস্য কিনা অথবা একে অপরের উপর নির্ভরশীল কিনা, সেটা আমরা যাচাই করতে পারবো। তাহলে চলো আমরা একটু এই সমীকরণ জোট দুইটাকে একটু লিখে নিই। এখানে দেখতে পাচ্ছ সমীকরণ হচ্ছে x + y = 10। এখানে আমাদের ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্ম কিন্তু আছে, আর এখানে এই 3x - 2y = 0, এখানে কনস্ট্যান্ট টার্ম নাই। তো আমরা এখন এই সমীকরণে কি করব, 1 ও 2 থেকে সমীকরণ জোটকে যদি আমি লিখি যে a1x + b1y = c1, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, স্ট্রেট লাইনের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের যে ফরম্যাট, সেটা আমি এটা লিখছি এটা। আর এটাও কিন্তু এই যে 2 নম্বর সমীকরণের জন্য, এখানে দেখো x এর সহগ হচ্ছে a1 আর y এর সহগ হচ্ছে b1, x এর সহগ হচ্ছে a2 আর y এর সহগ হচ্ছে b2। তার মানে x এর সহগের জন্য আমি a আর y এর সহগের জন্য b ধরলাম, এবং কনস্ট্যান্ট টার্মকে আমি c এবং c1 c2 ধরলাম। তাহলে যদি এটা লেখাটা ম্যান্ডেটরি না, তবে লিখে দিলে কিন্তু ভালো হয়। তো আমরা x এর সহগের অনুপাত কি করলাম দেখো, x এর সহগের অনুপাত, আমরা অনুপাত বের করছি। তো এইখানে x এর প্রথম সমীকরণে x এর সহগ ছিল 1, এই যে a1 মানে হচ্ছে 1, আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ ছিল হচ্ছে 3, তাহলে আমরা অনুপাত পেলাম কি 1/3। ঠিক একই রকম ভাবে আমরা যদি y এর যে সহগ, এই যে y এর যে সহগ, তার যদি অনুপাত বের করি, প্রথম সমীকরণে y এর মান ছিল, সহগ ছিল হচ্ছে 1, আর এখানে y এর দ্বিতীয় সমীকরণ ছিল y হচ্ছে -2। একটু খেয়াল করো, এইখানে একটু আমরা দেখি যে এই দেখো -2 আর এখানে হচ্ছে 1, তাই আমরা অনুপাতটা বের করলাম। এখন যদি আমরা দেখি যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাতের মধ্যে যদি সম্পর্ক তৈরি করি, যেহেতু ধ্রুবপদ একটা নাই, তার অনুপাত বের করার দরকার নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর সহগের অনুপাত হচ্ছে 1/3 আর y এর সহগের অনুপাত হচ্ছে -1/2। তো দুইটা কিন্তু সেম না, তাহলে দুইটা কি সেম না। তো দুইটা যদি সেম না হয়, প্রথম দুইটা, তাহলে এরা হবে পরস্পর সামঞ্জস্য এবং অনির্ভরশীল। এক্ষেত্রে একটা মাত্র সমাধান থাকবে, সামঞ্জস্য অনির্ভরশীল। আমাদের বলছে যে দেখাও যে সমীকরণটি সামঞ্জস্য কিনা, এটা অবশ্যই সামঞ্জস্য হবে এবং পরস্পর অনির্ভরশীল হবে, এবং এদের ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে। এই যে আমি বললাম যে সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান থাকছে, এটা আমি কোথায় পেলাম? তোমাদেরই পাঠ্য বইয়ের মধ্যে এই বইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকা দরকার। বইটা খুলে তোমরা ঠিক এইখানে চলে যাওয়া, তোমাদের পাঠ্য বইয়ে 12 নম্বর অধ্যায়ে এরকম একটা চার্ট দেখতে পারবা। এই চার্টে দেখবা যে একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের কিছু শর্ত টর্ত দেওয়া আছে। সেই শর্তের মধ্যে যদি তুমি দেখো x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান না হয়, সেক্ষেত্রে সমীকরণটি হবে সামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান থাকবে একটি মাত্র। যদি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, ধ্রুবপদ অনুপাত সমান হয়, তাহলে সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে, এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। আর যদি এখানে তোমার x এর সহগের অনুপাত y এর অনুপাত সমান হয় কিন্তু ধ্রুবপদ অসমান হয়, সেক্ষেত্রে অসামঞ্জস্য, অনির্ভরশীল, আর এক্ষেত্রে কোনো সমাধান নেই। যদি c1 অথবা c2 0 হয়, মানে একটা সমীকরণে ধরো কনস্ট্যান্ট টার্ম নেই, আমাদের যেহেতু 2 নম্বর সমীকরণে কনস্ট্যান্ট টার্ম ছিল না, সেক্ষেত্রে আমরা এই 1 নম্বরের যে নিয়মটা ছিল, পরস্পর সামঞ্জস্য, অনির্ভরশীল, আর একটি মাত্র সমাধান থাকবে, আমাদের জন্য এটাই প্রযোজ্য ছিল, যে সামঞ্জস্য এবং অনির্ভরশীল আর একটি মাত্র সমাধান ছিল। তো আমাদের এই সমীকরণটি কি বলতো, সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল। তা আমাদেরকে বলছিল কি কোশ্চেনে, দেখো যে সমীকরণ জোট সামঞ্জস্য কিনা, শুধু লিখলেই হতো যে সমীকরণ জোট সামঞ্জস্য। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনির্ভরশীলটা লেখাটা তুমি চাইলে লিখতে পারো, আবার চাইলে নাও লিখতে পারো, তবে আমাদের এই সামঞ্জস্য ব্যাপারটা দেখাইতে হবে। আচ্ছা, এরপরে বলছে কি যে আট গুণন পদ্ধতিতে, আট গুণন পদ্ধতি আছে অনেকগুলো, কিন্তু একটা হচ্ছে আট গুণন, একটা হচ্ছে প্রতিস্থাপন, হচ্ছে অপনয়ন। এটা হচ্ছে আট গুণন, তার মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি, এলিমিনেশন পদ্ধতি, আর হচ্ছে সাবস্টিটিউশন পদ্ধতি। এই কয়েকটা পদ্ধতি আমরা, আর হচ্ছে তোমার সরল লেখার, অর্থাৎ তোমার গ্রাফ এঁকে
গ্রাফ এঁকে সমীকরণের সমাধান করা যায়। 4-5টা পদ্ধতির মধ্যে আমাদের শুধু বলা হয়েছে যে আর্গনের পদ্ধতি। তাহলে আমরা এখন আর্গনের পদ্ধতিতে এই সমীকরণটার সমাধান করার চেষ্টা করব। তো আর্গন পদ্ধতির জন্য আমরা সমীকরণটা কি করি? দেখো, আর্গনের পদ্ধতির জন্য আমরা সবগুলোকে এক পাশে আনি, x প্লাস ওয়াই কনস্ট্যান্ট টার্ম সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। তো আমার ফার্স্ট ইকুয়েশন আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, তো 10কে যদি এই পাশে নিয়ে আসি -10 হয়ে যায়। ওকে, আর সেকেন্ড ইকুয়েশনে ছিল কি x 3x মাইনাস 2y, আর এখানে ওই জিরোটাকে এই পাশে এনে -0 সমান সমান 0 লিখে দিলাম। এই হচ্ছে আমার একটা ইকুয়েশন, আর এই হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। তো আমি যখন এটাকে আর্গনের পদ্ধতি ব্যবহার করব, আমি তোমাকে একটা সাইন দেখাই দিই, মনে রাখবে খুব সহজে। আর্গনের পদ্ধতি নাকি স্টুডেন্টরা অনেক বেশি, অনেকেই নাকি এটা কঠিন লাগে, তারা নাকি ভয় পায়। কঠিনের কিছু না, একদম সহজ। যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে আর্গনের পদ্ধতি সবচেয়ে সহজ, এবং এটার জন্য জায়গা কম লাগে, সময় কম লাগে। দেখো, এই সিস্টেমটা তুমি একটু মাথায় রাখো যে আমার তীর চিহ্নটা উপর থেকে এসে এইভাবে খেচাং করে চলে যাবে, তার মানে এইভাবে কোনাকুনি আসবে আর এদিক থেকে বেরোয় যাবা। এই হয়ে গেল তোমার আর্গনের পদ্ধতি। তো আমি আর্গনের পদ্ধতির জন্য লিখবো হচ্ছে সমীকরণ 1 ও 2 এর বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই। বজ্রগুণন বা আর্গনের সূত্র প্রয়োগ করে পাই, আর্গগুণন যা বজ্রগুণন তা। ওকে, তাহলে x তার নিচে একটা দাগ দিবা, y তার নিচে একটা দাগ দিবা, আর কনস্ট্যান্ট টার্মের জন্য 1 তার নিচে একটা দাগ দিবা। মাঝখানে তুমি এরকম সমান সমান সাইন দিয়ে দিবা, দিলা সমান সমান সাইন দিয়ে। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেটা কি বলতো, ওই যে আমি যে চিহ্নটা তোমাকে দেখাইলাম এইভাবে আসবে আর এইভাবে চলে যাবে। তো এইভাবে আসবে মানে যখন আমি x এর হিসাব করব, x এর হিসাব যখন করব তখন x এর সহগগুলো বাদ, x টোটালি বাদ যাবে। এবং এখানে যে দাগটা দিলাম এদিকে দেখো এইভাবে তীর চিহ্ন দিলাম, তাহলে এইভাবে আমরা এদেরকে গুণ করব, মানে x এর y এর সহগের সাথে আমি ধ্রুবপদ গুণ করব। তাহলে এখানে y এর সহগ কত বলো তো 1, আর ধ্রুবপদ কত -10। তাহলে 1 ইন্টু ধ্রুবপদ আমরা পাচ্ছি হচ্ছে, দুঃখিত, আমি হচ্ছে সমীকরণ হচ্ছে আমার এই দুইটাই, যে দেখো x যখন নিচ্ছি তখন এই দুইটাকে বাদ দিচ্ছি। তাহলে এখানে y এর সহগ কত 1, আর এখানে আমাদের ধ্রুবপদ কত 0, ধ্রুবপদ কত 0। তাহলে আমরা এই দুইটাকে যখন গুণ করছি দেখো 1 ইন্টু -0, তো -0, তাহলে তো আমি 0ই পাবো। 1 ইন্টু 0, 1 ইন্টু 0 অথবা -0, তুমি যে যাই দাও না কোনো, 0 তো আসলে প্লাস মাইনাস হয় না, প্লাসও যা মাইনাসও তা, তার মানে 1 ইন্টু 0 এই লিখলাম হচ্ছে 0। এবার ওই যে চিহ্ন ছিল এরকম এরকম, এই যে, তাহলে এদিক থেকে আসলেও দেখো এদিক থেকে আসছে, এবার এখানে এসে এইখানে তুমি গুণ করবা এই -2, আর হচ্ছে তোমার হচ্ছে আমি যখন x এর মান বের করছি তখন তো আমি x এর সাথে এটা গুণ করলাম, আর এই পরে এই যে -2 সাথে তুমি -10 গুণ করবা, তাহলে -2 ইন্টু -10, তাহলে তুমি পাবা হচ্ছে 20, কত পাবা 20, আর সূত্রের জন্য মাঝখানটা মাইনাস দিবা, তাহলে মাইনাস এখানে পাচ্ছি কত 20, তাহলে এই যে -20 লিখে দিলাম। তুমি চাইলে এটাকে শো করতে পারো, কিভাবে এই গুণটাকে তুমি শো করতে পারো, যে এই যে সূত্রটা মাইনাস দিলা, তারপর হচ্ছে -2 ইন্টু -10, তাহলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবো হচ্ছে -20, দেখো -20, এক্স এর হিসাব হয়ে গেল। এরপর এক্স এর হিসাবের পর আসো ওয়াই, ওয়াই এর হিসাব যখন করছি তখন ওয়াই এর সহগগুলো বাদ। এইভাবে আমরা আসছিলাম, এবার ঠিক তার উল্টা দিক থেকে আমি প্রথমে উপর থেকে নিচে এভাবে গুণ করছি, এখন নিচ থেকে ঠিক উপরের দিকে গুণ করব, মানে এইভাবে আরেকবার উল্টা দিকে ঘুরবো, দেন আবার যেভাবে আসছিলাম ওইভাবে। তাহলে এখানে দেখো যদি আমরা গুণ করি, এ দেখো 3, এখানে 3 তোমার হচ্ছে 10 আর হচ্ছে 3, 10 আর -3 গুণ করলে কত হয়, এ দেখো -10, আর হচ্ছে এই -10 আর ইন্টু 3, তাহলে 3 ইন্টু -10 গুণ করলে কত হয়, এই যে -30, সূত্রের জন্য মাইনাস দাও। এবার এইটা তো গেল, এবার এখানে গুণ করো এইভাবে এসে, তোমার ওয়াই যেহেতু বাদ, তাহলে এখানে 0-র সাথে ধ্রুবপদ গুণ করবা, তাহলে 0 ইন্টু ধ্রুবপদ, এক্স এর সহগ হচ্ছে এখানে 1 আর ধ্রুবপদ হচ্ছে 0, তাহলে আমি গুণ করলে এখানে 0ই আসবে। এবার এক্স এর ওয়াই এর হিসাবও হয়ে গেল। এবার আমি ওয়াই এর হিসাব যখন হয়ে যায়, এই ধ্রুবপদ বাদ, যখন ধ্রুবপদের হিসাব করবো ধ্রুবপদ বাদ, ওই আগের মতো শিখাইছিলাম এইভাবে আসো। এইখানে দেখো এক্স ইন্টু -2, মানে এক্স এর সহগ কত 1, 1 ইন্টু -2, এই দেখো -2, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, সূত্রের একটা মাইনাস দাও। এবার দেখো এখানে এইভাবে এসে আবার এরকম যাও, তাহলে এখানে 3, এক্স এর সহগ ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1 3 1, আর মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন দিবা। এবার চলো হিসাব করা যাক, আমরা গুণটা করে ফেলছি, আমাদের কাজও শেষ হয়ে গেছে। এখন দেখো 0 থেকে এটা বিয়োগ করলে -20, কারণ এটা পুরোটা 0 হয়ে যায়, 0 ইন্টু -20, এই -20 হলো। ওয়াই ডিভাইড এখানে 30, 30 - 0 মানে -30, -30 - 0 -30, এখানে -3 আর হচ্ছে -2 মিলে হয় -5। খেয়াল করে দেখো এই যে রেশিওটা, এই যে রেশিওটা, এই যে রেশিওটা সবাই কিন্তু ইকুয়াল, তাহলে এই রেশিওটাগুলো কি হচ্ছে পরস্পর সমান, তাই না? আচ্ছা, তার মানে এই ফার্স্ট রেশিও, সেকেন্ড রেশিও আর থার্ড রেশিও
হচ্ছে কন্টিনিউড ইকুয়াল, যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি যে এক্স ডিভাইড -20 ইজ ইকুয়ালস টু -1/5। এখন আমরা সেটাই করছি। দেখো যেহেতু সবাই পরস্পর সমান, তাহলে এক্স এর সমান এটা লেখা যায়, লিখে দিলাম। এবার আমরা করি কি করব হচ্ছে এই যে দেখো কি করছি বলো তো, আমরা একটু হিসাবটা যদি একটু তোমাদের ভেঙে দেখাই। ধরো দুই পাশে মাইনাস বাদ ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দাও। তারপরে আমি যদি এখানে 8 গুণ করি, তাহলে এক্স এর সাথে 5 গুণ করলে হবে 5x ইকুয়ালস টু 20। তাহলে এই যে 5 ওপাশে গেলে কি হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু 20/5। তাহলে x এর মান পাচ্ছ কত? x এর মান পাচ্ছ 4। তো আমরাও এখানে আসলে কি 5 দিয়ে গুণ করে এটাকে এইভাবে করছি। তুমি চাইলে একটু ভেঙেও করতে পারো। 5 দিয়ে গুণ করলে তখন এখানে 5 5 বাদ হয়ে যায়, এখানে 5 গুণ করলে 4 পাশে কেটে যায়, আর মাইনাস মাইনাস কাটা, তাহলে x এর মান 4 আসে। তো তুমি এইভাবে করতে পারো, চাইলে তুমি একটু 8 গুণ করেও করতে পারো। তো এই 8 গুণ করলাম কিভাবে, আর দেখো যে মাইনাস মাইনাস তো বাদ, তাহলে 5x ইকুয়ালস টু 20, তাহলে x ইকুয়ালস টু 4, এই একটা মান চলে আসছে। এবার এই y এর মানটা বের করার জন্য y এর সাথে আমরা ধ্রুবপদ পরস্পর সমান করে দিব। তাহলে y ডিভাইড -30 ইজ ইকুয়ালস টু -5, এটা কাটা, তাহলে 5y ইকুয়ালস টু 30। তাহলে y ইকুয়ালস টু কত? এই 30 কে তুমি ভাগ করবো হচ্ছে 5 দিয়ে, তাহলে পাবো হচ্ছে 5 ছক 30, তাহলে y ইকুয়াল টু 6। তাহলে x এর মান পাইছিলাম 4 আর y এর মান পাইছিলাম 6। তাহলে নির্ণয় সমাধান x আর y 6 আর হচ্ছে 4, মানে x হলো 4, y হচ্ছে 6। আশা করি তোমরা এই কোশ্চেনের যে সমাধানটি বুঝতে পেরেছো। আমরা এখন পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি আছে কি, পরের প্রশ্নটাকে দেখিনি আমাদের প্রশ্নে যাচ্ছে কি, যে সমীকরণ লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটি সমাধান করো। কিসের সাহায্যে? লেখচিত্রের সাহায্যে। তো আমরা যখন লেখচিত্র করব, তার মানে আমরা জানি যেগুলো সব স্ট্রেট লাইনের ইকুয়েশন। কারণ কি, স্ট্রেট লাইন বা সরলরেখার যে সমীকরণ চিনলাম কি করে? চিনলাম হচ্ছে যখন আমরা দেখলাম এক্স এর উপর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে 1 আর ধ্রুবত্ব বাদী, তাহলে দুইজনেরই পাওয়ার যখন 1 1 হয় তখন এটা সরলরেখার সমীকরণ হয়। আর যখন ধরো এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস সামথিং হয় এরকম, বা সি, তখন এটা হয় কার্ভ লাইন, অর্থাৎ বক্ররেখা। জিগজ্যাগ হতে পারে, একদিকে বাঁকা হতে পারে, পরাবৃত্ত উপবৃত্ত হইতে পারে। তো এটা হচ্ছে বক্ররেখা। আর যদি এমন হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, এভাবে লেখা যায়, তাহলে এটা বৃত্তের সমীকরণ হয়। তো আমাদের এটা সরলরেখার সমীকরণ, এবং সরলরেখার সমীকরণের আদর্শ ফরম্যাট হচ্ছে, বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তার মানে এই এমটা হচ্ছে, এম ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ এক্স, এম হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট টার্ম। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা সমীকরণটাকে এরকম করে লিখছি। তার মানে সরলরেখা যখন আমি নির্ণয় করতে চাই, তখন ওয়াইটা থাকবে এক পাশে আর বাকি সবাই থাকবে অন্য পাশে। তারপরে এক্স এর কয়েকটি মানের জন্য আমি ওয়াই এর মানটাকে নির্ণয় করব। চলো একটু আমরা বুঝে নিই আমাদের ইজি ম্যাথ বই থেকে। দেখো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যে মানগুলা, এইটা হচ্ছে সমীকরণ। ওই যে বলছিলাম আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই দেখো ওয়াই ইকুয়ালস টু এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দাও, ও যায় কি হয়েছে এম এক্স, মানে এর সহগ হচ্ছে 1, তাহলে শুধু এম এর মান হচ্ছে এখানে 1, তাহলে এক্স প্লাস সি, ওই এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এক্সটা প্লাস ছিল মাইনাস হয়ে যায়, তার মানে 10 মাইনাস এক্স কি হচ্ছে বলো তো? অথবা তুমি চাইলে -10 প্লাস এক্সও লিখতে পারবা, কোনো প্রবলেম নাই। এখন আমরা সরলরেখাকে চিনতে আমরা কমপক্ষে 3টা, কয়টা বলছি, কমপক্ষে 3টা বিন্দু নিব, আর বক্ররেখাকে আমরা কমপক্ষে 5টা নিব। তো যেহেতু এটা সরলরেখার সমীকরণ, আমরা 3টা বিন্দু নিলাম। এটা হচ্ছে র্যান্ডম, আমার ইচ্ছা মতো, এমন কোনো নিয়ম নাই যে আমি এইগুলো নিচ্ছি তোমাকে এইগুলাই নিতে হবে। তুমি চাইলে এখানে 2 4 5 নিচ্ছি, তো তুমি চাইলে এখানে অন্য যে কোনো সংখ্যা দিয়ে এটাকে যাচাই করতে পারো বা তুমি সমাধান করতে পারো। ওকে, তো আমি কি কি নিলাম বলো তো? নিলাম হচ্ছে 2, আর নিলাম হচ্ছে 4, আর নিলাম হচ্ছে 5। তো এক্স এর মান যখন 2, তখন এখানে বসাও 2, তাহলে 10 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 8। এই দেখো 8 এখানে বসাই দিবা। এক্স এর মান যখন 4, তখন এখানে 4 বসাও, তার মানে 10 মাইনাস 4 ইকুয়ালস টু 6। এই দেখো 6। এক্স এর মান যখন 5, তাহলে 10 মাইনাস এক্স এর মান 5 ইকুয়ালস টু 5। এই দেখো 5। তাহলে আমি যে এখন কতগুলো ক্রমজোড় পাইলাম, যে একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া। এইটা প্রথম মানটা এক্স এর, পরের মানটা ওয়াই এর, প্রথম মানটা এক্স এর, পরের মানটা ওয়াই এর, প্রথম মানটা এক্স এর, পরেরটা ওয়াই এর, এক্স ওয়াই, আর একটা হচ্ছে 5 5 এক্স ওয়াই। তো আমরা তো পেয়ে গেলাম, আমরা সমাধান বুঝতেই পারছি। এক্স ওয়াই যে এক্স আর ওয়াই যেখানে মিলবে, এক্স আর ওয়াই যেখানে মিলবে, অর্থাৎ যাদের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুই হচ্ছে তাদের সমাধান। ছেদ বিন্দুই হচ্ছে কি তাদের সমাধান। তাহলে চলো এই বিন্দুগুলো নিয়ে আমি একটা গ্রাফ আঁকি। প্রথমে এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এটা একটা সমীকরণ, মানে একটা সমীকরণকে সমাধান করছি। তাহলে এইগুলাকে যদি আমি একটা গ্রাফ পেপারে বসাবো, দেন আমি এখন 2 নম্বর যে সমীকরণটা ছিল সেটাকে আমি এখন সমাধান করব।
এবার আমাদের 2 নম্বর সমীকরণটা দেখো। 2 নম্বর সমীকরণটা আছে কি বলতো, এই যে এইটা ছিল, তাহলে আমাদের y সমান সমান এই যে yটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2y = 3x। তাহলে আমরা জানতাম যে y = mx + c, তাহলে শুধু y থাকবে, এই যে 2টার পাশে যে ভাগ হয়ে গেল, তাহলে 3x/2। এই যে y = x এর একটা সমীকরণ তৈরি করে ফেলেছি। এখন আমরা কি করব, এই x এর কয়েকটা মান কল্পনা করব। দেখো x এর কয়েকটা মান, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তো x এর মান এখন ধরলাম 4, তারপর ধরলাম 6, তারপর ধরলাম 8। তো x এর মান যখন 4 ধরছি, দেখো এখানে খেয়াল করে 3 × 4 / 2, 3 × 4 = 12, 2 দিয়ে ভাগ করলে হয় 6, এই দেখো 6। তারপরে দেখো x এর মান হচ্ছে 3 × x এর মান কত, 6, এই দিলাম 6, ডিভাইড হচ্ছে 9, হিসাব করলে কত হয়, 3 × 6 = 18, তার 9 দিয়ে ভাগ করলে সরি এটা হচ্ছে 2, হ্যাঁ, তাহলে 3 × 6 = 18, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 9, এই দেখো 9, ঠিক আছে না? এই যে দেখো 3x/2, তাহলে 3 × x এর মান 6/2, 9 হয়। এরপরে দেখো আবারও দেখো 3 × 8 ডিভাইড হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে, 3 × 8 = 24, 2 দিয়ে ভাগ করলে হয় 12, এই দেখো y এর মান 12। তাহলে আমরা যে জোড়াগুলো পাইলাম, জোড়াগুলো একটু দেখো, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, আর এই যে একটা জোড়া। তাহলে এই জোড়া অর্থাৎ এই ক্রমজোড়গুলোকে যদি আমি লিখে দিই, তাহলে 4, 6, 9 আর 8, 12। এখন আমি এই সমীকরণগুলোকে যে মানগুলো বের করছিলাম, আগের মানগুলো তুমি দেখছো, সেই মানগুলোকে আমি বসাবো। প্রথমে আমরা যে মানগুলো বের করছিলাম সেটা ছিল হচ্ছে তোমার 552864। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা যে এখন এই গ্রাফ পেপারটা একটা নিবা, নিয়ে এই যে গ্রাফ পেপারের মধ্যে দেখো আমরা নিলাম, এই যে গ্রাফ পেপারটাকে নিলাম, নেওয়ার পরে এইটা হচ্ছে এক্স এক্সিস অর্থাৎ এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তারা যখন মিলিত হয় সেটাকে আমরা বলি অরিজিন বা মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে আমি এক্স প্রথম যে সমীকরণটা বের করছিলাম তার মান ছিল 55 ছিল, তারপরে 28 ছিল, তার প্রথমটা ছিল 28। তো আমরা দেখো 2 আর 8, এক্স এর মান 2 আর ওয়াই এর মান 8 বসাবো, 2, 8, এই দেখো এই যে বিন্দুটাকে বসাবো, তাহলে এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে দেখো আমাদের যেহেতু ঘরের মধ্যে আমরা কি করছি, এক্স ও ওয়াই অক্ষ বরাবর 2 বর্গ ঘর সমান 1 একক, তার মানে 2 ঘর মানে 2 ঘরকে 1 ধরছি। তাহলে এখানে আমি যদি 2 বলি, 2 বললে আসলে 4 ঘর, 1 2 3 4, এই 4 ঘর। আর ওয়াই এর বলছি হচ্ছে এখানেও 2 ঘর, তাহলে এখানে 5 10 15 আর 1 16, মানে 8 2 16। যে দেখো এখান থেকে উঠাও মিললো কোথায়, এই বিন্দুতে, এই যে বিন্দুটা লিখে দিছি। একই রকমভাবে 5 5 যখন আমি বলছি তখন x এর মান 5 মানে 10 ঘর, এ হলো 5, এ হলো 10, এই নাও, আর y এখানে মিললো, দিলাম মিলিয়ে। তারপরে আরেকটা বিন্দু হচ্ছে 4 6, কি বিন্দু বলো তো, 4 6, 4 যদি 2 দিয়ে তুমি গুণ করে দাও, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 6, এবং x এর মান 4 হলে 4 2 8, এই হলো 5 6 7 8, এই যে 8 উঠাও, আর এখানে 6 6 2 12, 5 10 11 12, 2 দিয়ে গুণ করে দেখো মিললো। তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু টান দিয়ে দাও, পাইলাও তুমি সরলরেখা। কি পাইলা বলো তো, সরলরেখা। একই রকম ভাবে আমরা পরের যে বিন্দুগুলো পেলাম, একটা বিন্দু ছিল 5 5, একটা ছিল হচ্ছে তোমার এইটা বিন্দু ছিল কি বলতো, একটা ছিল প্রথমে 4 6, 4 6টাকে বসাইলাম, আর আরেকটা হচ্ছে তোমার 9 6, তাহলে 9 9 মানে হচ্ছে 9 2 18, তাহলে 15, এটা হচ্ছে 5 10, এটা এই বিন্দুটা হচ্ছে আমাদের 9 6, তারপরে x এর মান হচ্ছে 9, তাই না? আমাদের এই বিন্দুটা অ্যাকচুয়ালি 6 9 আসছে, আমাদের আছে কি 6 9 6 9, তাহলে 6 প্রথম হলো x এর মান 6 আর y এর মান হচ্ছে 9, তাহলে 6 মানে 6 2 12, এই দেখো 10 11 12, এই 12 কে উঠাও, আর এখানে 9 2 18, 15 16 17 18, এই দেখো এই যে, মানে 9 ঘরে আমরা 18 2 ঘর করে ধরছি, এই যে বিন্দু। তারপরে কি 8 আর হচ্ছে 12, 8 মানে 8 2 16, এই হলো 15 আর এই 1 16, উঠাই দাও, উঠাইলাম, এখানে গেল, আর এদিকে হচ্ছে 12 12 2 24, মানে 25, এলো 5 10 15 20 21 22 23 24, এই যে উঠালাম, এই যে এখানে মিললো। তারপরে এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও, দুইটা সরল রেখা যেখানে মিলিত হয়েছে, এই দেখো পি বিন্দুতে, সেটা আমার স্থানাঙ্ক হচ্ছে 5 4 আর 6, তাহলে 4 আর 6 কিন্তু আমাদের এখানকার সমাধান, 4 আর 6 কি এখানকার সমাধান। তো 4 আর 6 যদি এখানকার সমাধান হয়, দেখো যেখানে আমরা এখন এই যে একটু বর্ণনা দিব, যে মনে করি ছক কাগজে x ও x প্রাইম x অক্ষ বরাবর আর y প্রাইম y অক্ষ বরাবর প্রতি বর্গ এক ঘরকে, আমরা এখানে এক ঘর না 2 ঘরকে এক একক ধরেছিলাম, 2 ঘরকে এক একক ধরে 1 নম্বর সমীকরণ হতে এই যে মানগুলা এবং 2 নং সমীকরণ হতে প্রাপ্ত এই যে মানগুলা বিন্দু স্থাপন করে যোগ করে করি, তারপরে এবি এবং সি যে দুইটি সরলরেখা উৎপন্ন হবে, এবং সেই সরলরেখা পি বিন্দুতে 4 এবং 6
অর্থাৎ ভুজ হচ্ছে 4, মানে 4 x এর মান 4 আর কোটি হচ্ছে 6, বিন্দু মিলিত হয়। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? এই জিনিসটা। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো এবং এইটা নিশ্চয়ই এই ধরনের কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় সমাধান করতে পারবা। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।